হ্যালো স্টুডেন্ট, এই ক্লাসটি বিএ প্রোগ্রাম ফিফথ সেমিস্টার ডিএসসি 1 অ্যান্ড ডিএসসি 2 হিসাবে যাদের সোশিওলজি আছে তাদের জন্য। এই ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নব্য বিবর্তনবাদে জুলিয়ান স্টুয়ার্ডের ধারণা, অর্থাৎ বিবর্তনবাদের যে নতুন ধারণা জন্ম নিয়েছে সেক্ষেত্রে জুলিয়ান স্টুয়ার্ডের যে বক্তব্য বা বিবর্তনের সম্পর্কে তার যে ধারণা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের সিলেবাস অনুযায়ী আমি যে পোর্শনটা নিয়েছিলাম সেটা হচ্ছে ইভালুয়েশনিজম, বিবর্তনবাদ। তো বিবর্তনবাদের থিওরিতে আমরা দুটি ফেজে ভাগ করে আলোচনা করব। দুটি ফেজ বলতে যেটা হচ্ছে সিলেবাস অনুযায়ী দেওয়া আছে সেটা হচ্ছে বিবর্তনবাদকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ক্লাসিক্যাল ইভালুয়েশনিস্ট আর দ্বিতীয়টি হচ্ছে নিউ ইভালুয়েশনিস্ট। তো এই ইভালুয়েশন বা বিবর্তন আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে বিবর্তনের ধারণা সম্পর্কে আলোচনা করেছি এবং তারপরে বিবর্তনবাদের অর্থাৎ ক্লাসিক্যাল ইভালুয়েশনিস্টদের যে দুইজন সমাজবিজ্ঞানীদের ধারণার আলোচনা কথা উল্লেখ করেছে সেই দুইটি সমাজবিজ্ঞানীদের ধারণা আমরা আলোচনা করেছি, যেমন হারবার্ট স্পেন্সার এবং তার সঙ্গে এলএইচ মর্গান। আর নব্য বিবর্তনবাদের মধ্যে একজন সমাজবিজ্ঞানীরই ধারণা বক্তব্য আলোচনা করার কথা বলা হয়েছে। তো সেই সিলেবাস অনুযায়ী আমরা নব্য বিবর্তনবাদের এই জুলিয়ান স্টুয়ার্ডের যে ধারণা সেই ধারণা নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই যেটা বলা যায় যে বিংশ শতাব্দীতে যে ক্লাসিক্যাল বা ইউলিনিয়ার ইভোলিউশনিস্টের যে ডিফিনিস্টদের দ্বারা সমালোচিত হতে হয়েছিল, সেই ডিফিনিস্টরা সংস্কৃতিগত বিস্তারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন, যা বিশ্বের সংস্কৃতিতে একটা সাদৃশ্য নিয়ে আসে। অর্থাৎ যে ক্লাসিক্যাল বিবর্তনবাদীদের যে ধারণাগুলি সেই ধারণাগুলিকে ডিফিউশনিস্টদের দ্বারা ভীষণভাবে সমালোচিত হতে হয়েছিল। এই ডিফিউশনিস্টরা সংস্কৃতিগত বিস্তারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিল, যা বিশ্বের সংস্কৃতিতে একটা সাদৃশ্য দেখা দিয়েছিল। তারা মূলত সাইকো ইউনিটি বা মনস্তাত্ত্বিক ঐক্য এবং প্যারালাল ইনভেনশন বা সমান্তরাল উদ্ভাবনের ধারণাটির উপর ভিত্তি করে তারা যে বক্তব্য দিয়েছিল যে মানুষ অজ্ঞাতসারে ছিল, তবে তাদের খাপ খাইয়ে নেওয়া এবং সীমিত করার সীমাহীন ক্ষমতা ছিল, যা ডিফিউশন বা অভিবাসন দ্বারা সম্ভব হয়েছিল। ঐতিহাসিক বিশেষত বা সাংস্কৃতিক সম্পর্কগুলি একটি এলাকা বা একটি এলাকার উপর জোর দেওয়া হয়েছিল। তারা মূলত সাংস্কৃতিক বিবর্তনের ইউনিলিনিয়ার বা সমান্তরাল
যে ধারণা গ্রহণ করেছিল সেক্ষেত্রে সাংস্কৃতিক বৈচিত্র্যতা অস্বীকার করা হয়, কিন্তু তারা শুধু মাধ্যমগুলোকে গুরুত্ব দিয়েছিল। তো আলোচনায় এটা দেখা যায় যে ক্লাসিক্যাল বিবর্তনবাদীদের যে ধারণাগুলি ছিল, যে মনস্তাত্ত্বিক ঐক্য, সমান্তরাল উদ্ভাবন, এই ধারণাগুলি ডিফিউশনিস্টের দ্বারা ভীষণভাবে সমালোচিত হয় এবং এই সমালোচিত হওয়ার পরে কিন্তু এই যে নিউ ইভ্যালুয়েশন, নব্য বিবর্তনবাদীদের জন্ম হয়। এই নব্য বিবর্তনবাদীর ধারণাটি এই নব্য বিবর্তনবাদীদের দ্বারা প্রস্তাব করা হয়েছিল। এই নব্য বিবর্তনবাদীদের মধ্যে তিনজন ব্যক্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল, যার মধ্যে ভি গর্ডন চাইল্ড এবং লেসলি হোয়াইট ও জুলিয়ান স্টুয়ার্ট, এই তিনজন ব্যক্তি বিশেষভাবে প্রভাব ফেলেছিল বা বিবর্তনবাদী ধারণাগুলিকে পুনরায় জীবিত করার ক্ষেত্রে এরা সবচেয়ে উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। নিউ ইভলিউশনিস্ট বিশ্বাস করেন যে বিবর্তন তত্ত্বের সমস্ত দুর্বলতাগুলি সমাধান করা যেতে পারে যদি এটি গ্রহণ করা হয় যে সংস্কৃতিটি ইউনিলিনিয়ার সেন্সের নয়, বরং প্যারাবলিক কার্ভের আকারে বিকশিত হয়। অর্থাৎ নব্য বিবর্তনবাদীরা বলতে চেয়েছেন যে ক্লাসিক্যাল ইভলিউশনিস্টদের যে ধারণাগুলি, সেগুলি যে দুর্বলতাগুলি ছিল, সেই দুর্বলতাগুলি যদি সমাধান করতে হয় তাহলে সেগুলিকে ইউলিনিয়ার সেন্সে নয়, বরং প্যারাবলিক কার্ভের আকারে আলোচনা করতে হবে। সাংস্কৃতিক বিবর্তনের প্যারাবলিক কার্ভ, এই যে তত্ত্ব অনুসারে সামাজিক প্রতিষ্ঠানগুলি বিভিন্ন সময়ে বা কাল পর্যায়ে নির্দিষ্ট আকারে জন্মগ্রহণ করে, এরপরে এগুলি ধীরে ধীরে সম্পূর্ণ ভিন্ন আকারে বিভিন্ন দিকে বিকশিত হতে থাকে। এটি আকার মূল ফর্মের দিকে চলে যায় নতুন বিকশিত আকারে। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে যদি আলোচনা করা যায় তাহলে ভালো বোঝা যাবে যে সভ্যতার শুরুতে সম্পত্তির মালিকানা সাম্প্রদায়িক প্রতিষ্ঠান আকারে জন্মগ্রহণ করেছিল। তারপরে মধ্যযুগীয় সময়ে সাধারণ মালিকানা বা সাম্প্রদায়িক প্রাতিষ্ঠানিক মালিকানা ব্যক্তিগত মালিকানায় রূপান্তরিত হয় বা রূপ নিয়েছিল। আবার বর্তমানে রাষ্ট্রের মাধ্যমে সাধারণ মালিকানার ধারণাটি বিকশিত হয়েছে। এইভাবে শুরুতে পোশাকের অভাব ছিল এবং মানুষ নগ্ন অবস্থায় ছিল। তারপরে জামা কাপড় আবিষ্কারের ফলে পুরো শরীরকে ঢেকে দেওয়া সম্ভব হয়। তো বর্তমান সময়ে ফ্যাশন অবলম্বনে আধানগ্ন থাকার প্রবণতা দেখা যায়। অর্থাৎ
প্যারাবোলিক কার্ভের আলোচনায় এটি এইভাবে দেখানো হয়েছে যে শুরুতে ছিল না, মাঝে এলো এবং শেষেও মাঝেরটা রইল, তবে তার যে শেপটা ছিল সেটা ভিন্ন রকমের ছিল। যে প্রথমে শরীর ঢাকার মতন বস্ত্র ছিল না, বস্ত্রের আবিষ্কার হলো, মানুষ শরীর ঢাকতে শুরু করলো এবং বর্তমানে একটি ফ্যাশন নামে বা ফ্যাশনকে অবলম্বন করে অর্ধনগ্ন থাকার প্রবণতা দেখা যাচ্ছে। এই ধারণাটি যৌন সম্পর্কের সাথে সম্পর্কিত করা যায়। যেমন প্রাথমিক পর্যায়ে যৌন স্বাধীনতা অবাধ ছিল, সেটি ধীরে ধীরে তার উপর বিভিন্ন বাধা নিষেধ করা হয় এবং বর্তমান সময়ে আবারও যৌন স্বাধীনতার উপর গুরুত্ব দেওয়া হয়। যদিও এই উদাহরণগুলি পশ্চিমী দেশের ক্ষেত্রে বিশেষভাবে সত্য, তবে পূর্বের সমাজগুলিও এটি অনুসরণ করে বা করছে। তো এই যে প্যারাবোলিক কার্ভ, এই প্যারাবোলিক কার্ভের আকারে বা এই প্যারাবোলিক কার্ভের দৃষ্টিভঙ্গিতে সমাজের বিবর্তন ঘটছে, এটি কারা বলছে? যারা নব্য বিবর্তনবাদী, তাদের ধারণায়। তো আমরা দেখলাম যে নব্য বিবর্তনবাদীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে জার্মানের সমাজবিজ্ঞানী ভি গর্ডন চাইল্ড এবং আমেরিকান সমাজবিজ্ঞানী লেসলি হোয়াইট এবং জুলিয়ান স্টুয়ার্ট। তো আমরা জুলিয়ান স্টুয়ার্টের যে স্পেসিফিক ধারণা এই নব্য বিবর্তনবাদ সম্পর্কে, সেটি নিয়ে একটু আলোচনা করব। জুলিয়ান এইচ স্টুয়ার্ট ছিলেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এবং এ.এল. ক্রোবারের ছাত্র। তিনি তার ধারণা দ্য কালচার এলিমেন্ট ডিস্ট্রিবিউশন স্টাডিতে করেছেন। স্টুয়ার্ট কালচারাল ইকোলজি এবং মাল্টিলিনিয়ার ইভলিউশনের উপর গবেষণা করেন। এই গবেষণার ফল হিসাবে তিনি তার বিখ্যাত গ্রন্থ আবিষ্কার করেন। সেই বিখ্যাত গ্রন্থটির নাম হলো থিওরি অফ সোশ্যাল চেঞ্জ। এই গ্রন্থটি 1955 সালে প্রকাশ পায়। জুলিয়ান স্টুয়ার্ট তার এই গ্রন্থে থিওরি অফ কালচার চেঞ্জ বিবর্তনমূলক পদ্ধতির ত্রিগুণ শ্রেণীবিন্যাসের পরামর্শ দিয়েছেন, অর্থাৎ তিনটি ভাবে ব্যাখ্যা করে আলোচনা করার পরামর্শ দিয়েছেন, বা তিনটি গুণের উপর দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি তার এই বক্তব্যকে পেশ করতে চেয়েছেন। এগুলি হলো ইউনিলিনিয়ার, ইউনিভার্সাল এবং মাল্টিলিনিয়ার ইভ্যালুয়েশন। স্টুয়ার্টের মতে ইউনিলিনিয়ার বিবর্তন হলো একটি ধ্রুপদী ইউরোপীয় সংস্কৃতি, অর্থাৎ বিবর্তন হলো একটি ধ্রুপদী ইউরোপীয় সংস্কৃতি অঞ্চলের উত্থানের বা উদ্ভবের ধ্রুপদী বিবর্তনবাদীর বৈশিষ্ট্য। অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বা কোনো একটা ডমিনেন্স অঞ্চলে, কালচারাল এরিয়াতে একটি সংস্কৃতি ডেভেলপড হচ্ছে এবং সেটি সমান্তরালভাবে অন্যান্য অঞ্চলগুলিতেও ছড়িয়ে পড়ছে। স্টুয়ার্ট মাল্টিলিনিয়ারি ইভলিউশনের ক্ষেত্রে বলেছেন যে, বা তার অভিমত হলো, পৃথিবীর সমস্ত সংস্কৃতি একই উন্নয়নমূলক পর্যায়ে যায়নি, যেটি ইউনিলিনিয়ার হিসাবে দেখানো হয়েছে।
যে একটি সংস্কৃতি তৈরি হলো এবং সেটি সমান্তরাল বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ল। তো সেটা সেভাবে যায়নি তার দ্বিতীয় বক্তব্যতে, বরং তাদের স্তরগুলি বিভিন্ন অঞ্চল বা উপ অঞ্চলে আলাদা ছিল। উদাহরণ হিসেবে বলা যায় যে বরফ অঞ্চল, যেটিকে আইস ল্যান্ড বলা হয়, তারপর নির্জন অঞ্চল, বনভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চলে সাংস্কৃতিক বিকাশের চিত্রগুলি বিভিন্ন পরিবেশগত পরিস্থিতিতে বিভিন্ন ধরনের হয়ে থাকে। সুতরাং মাল্টিলিনিয়ার ইভ্যালুয়েশন একটি ধারণাভিত্তিক পদ্ধতি যা সাংস্কৃতিক পরিবর্তনে উল্লেখযোগ্য নিয়মকানুন বা সমান্তরাল ঘটে থাকে এবং এটি সাংস্কৃতিক আইন নির্ধারণের সাথে সম্পর্কিত। মাল্টিলিনিয়ার বিবর্তনবাদীরা পরিবেশ ও প্রযুক্তির মধ্যে যে আন্তঃসম্পর্ককে স্বাভাবিকভাবে স্বীকৃতি দিয়েছে, যাতে পরবর্তীতে বিবর্তনের চূড়ান্ত কারণের পরিবর্তে পরিবর্তনশীল হিসাবে দেখা যায়। অর্থাৎ এই মাল্টিলিনিয়ার ইভ্যালুয়েশনে স্টুয়ার্ট বলতে চেয়েছেন যে বিভিন্ন স্টেজে এই বিবর্তন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে এবং তার সঙ্গে প্রযুক্তিগত যে ডেভেলপমেন্ট সেটাও সেই বিভিন্ন স্টেজে বিভিন্নভাবে হয়ে থাকে। এবং তার সঙ্গে তিনি এটি জোর দিয়ে বলেছেন যে প্রাকৃতিক পরিবেশ প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে আসে। কারণ উদাহরণ হিসাবে তিনি যে আলোচনা করেছেন যে বরফ অঞ্চল, নির্জন অঞ্চল, বনভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল, তো সেই অঞ্চলগুলিতে মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী প্রযুক্তির ব্যবহার করে থাকে এবং এই প্রযুক্তিগত উন্নয়নের ফলে বা প্রযুক্তিগত ব্যবধানের ফলে অন্য অঞ্চল থেকে সেই অঞ্চলের রাজনীতি, সমাজ ব্যবস্থা ইত্যাদি ভিন্ন রকমের হয়ে থাকে এবং তাদের উন্নয়নটা অন্য রকমের হয়ে থাকে। তো এখানেই মেন পয়েন্টটা হচ্ছে ক্লাসিক্যাল ইভ্যালুয়েশনিস্টদের থেকে যে ওনারা বলেছেন যে উন্নয়নটা বা বিবর্তনটা সরলরেখা ধরে হচ্ছে, কিন্তু সেখানে বলছেন না যে এটা সমানভাবে হচ্ছে না, এটি হচ্ছে বিভিন্ন অঞ্চলগত যে বৈশিষ্ট্য বা ইকোলজিক্যাল বিষয়টা, সেই ইকোলজির উপর ডিপেন্ড করে সেখানকার বিবর্তনটা সংগঠিত হচ্ছে এবং তার সঙ্গে সেখানকার প্রযুক্তিগত যে বিষয়টি সেটি উঠে আসছে। কারণ তার যে ভৌগোলিক যে অবস্থা, সেই অবস্থাকে কেন্দ্র করে সেখানকার মানুষের প্রয়োজন অনুযায়ী সেই প্রকৃতির যে সম্পদ সেগুলি সংগ্রহের ক্ষেত্রে করার জন্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। তো এইভাবে বিভিন্ন মাল্টিলিনিয়ার দৃষ্টিভঙ্গিতে সমাজের বিবর্তন ঘটছে। তো এইভাবেই স্টুয়ার্ট তার ব্যাখ্যাগুলি দিয়েছেন এবং তার সঙ্গে কালচারাল ইকোলজি এটিকে তিনি ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন যে এই কালচারাল ইকোলজির ফলে বিভিন্ন অঞ্চলের বিবর্তন বিভিন্নভাবে হচ্ছে এবং তার সঙ্গে বিভিন্ন স্টেজগুলিতে তার ডেভেলপমেন্টটা, তার বিবর্তনটা বিভিন্নভাবে হচ্ছে। তো জুলিয়ান স্টুয়ার্টের এই বক্তব্য ক্লাসিক্যাল ইভ্যালুয়েশনিস্টদের থেকে একটু ভিন্ন প্রকৃতির। তো স্টুয়ার্টের এই ধারণাগুলি বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। তো সেই সমালোচনা করতে গিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে সমালোচনা করেছেন, যার মধ্যে হচ্ছে মার্ভিন হ্যারিস,
তিনি বলেছেন যে এই মাল্টিলিনিয়ার বিবর্তনকে বা মাল্টিলিনিয়ার বিবর্তন পদ্ধতি হিসাবে গ্রহণ করেনি। তার কাছে কালচারাল ইকোলজি এবং কালচারাল ম্যাটেরিয়ালিজমের মধ্যে বা কালচারাল ইকোলজি এবং কালচারাল ম্যাটেরিয়ালিজমের মধ্যের যোগসূত্রটি উপযুক্ত নয় বলে তিনি মনে করেন। স্টুয়ার্ডের যে ব্যাখ্যা সেটি এইভাবে আবার সমালোচিত হয়েছে যে স্টুয়ার্ডের ব্যাখ্যায় একটি মাল্টিলিনিয়ার রয়েছে, তার প্রশ্ন সমাধান করা হয়নি। যে মাল্টিলিনিয়ার কনসেপ্ট নিয়ে তিনি যে বিবর্তন তত্ত্ব আলোচনা করতে গিয়েছেন, সেক্ষেত্রে তার যে ধারণা সেটি সম্পূর্ণ পরিষ্কার নয়। এবং তার সঙ্গে বলা যায় তার সাংস্কৃতিক মূল ধারণাটি অর্থাৎ কালচার হিসাবে যে ধারণাটি তিনি দিয়েছেন সেটি বিভ্রান্তকর, এবং এই ধারণাটি কার্ল মার্ক্সের ভিত্তির সাথে সাদৃশ্যপূর্ণ বলে মনে করা হয়। আরেকজন সমাজবিজ্ঞানী হোয়াইট এই স্টুয়ার্ডের আলোচনাকে সমালোচিত করেছে যে তার মতে ইভালুয়েশন বা বিবর্তনের সাথে ইতিহাসকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে। তো এই ছিল জুলিয়ান স্টুয়ার্ডের নব্য বিবর্তনবাদের ধারণা। তো ধারণাটি এইভাবে তুলনামূলকভাবে যদি অল্প কথায় বলি তাহলে একটা চিত্র আমরা পেতে পারি। সেটা হচ্ছে ক্লাসিক্যাল বিবর্তনবাদীদের যে ধারণা ছিল সেটি ছিল ইউনিলিনিয়ার ধারায় সমাজের বিবর্তন বা পরিবর্তন ঘটছে, আর নব্য বিবর্তনবাদীদের ধারণা হচ্ছে যে না, একটিমাত্র পদ্ধতিতে সমাজের বিবর্তন ঘটছে না, এই বিবর্তনটি ঘটছে বিভিন্ন বিষয়ের যোগসূত্রের মাধ্যমে। আমরা ক্লাসিক্যাল বিবর্তনবাদীদের ধারণায় দেখেছি যে হারবার্ট স্পেন্সার, এলিস মর্গান। হারবার্ট স্পেন্সার বলেছেন যে সমাজের বিবর্তন ঘটেছে 4টি স্টেজে: সরল সমাজ, যৌগিক সমাজ, দ্বিগুণ যৌগিক সমাজ এবং ত্রিগুণ যৌগিক সমাজ। এই বিভিন্ন 4টি স্টেজের মাধ্যমে সমাজের বিবর্তন ঘটেছে। এবং এলিস মর্গান যেখানে সাভারজারি, বারবারিজম এবং সিভিলাইজেশন এই 3টি স্টেজের কথা উল্লেখ করেছেন। তো সেখানে নব্য বিবর্তনবাদীরা তাদের বক্তব্যটাকে তাদের থেকে একটু আলাদাভাবে করেছে যে না, একটি রেখাকার মাধ্যমে সমাজের বিবর্তন ঘটেনি, সমাজের বিবর্তন ঘটেছে বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে, যে জন্য কালচারাল ইকোলজিটাকে বেশি হাইলাইট দেওয়া হয়েছে। তো আজকের আলোচনা এই অবধি ছিল। আর এরপরে যেটা হচ্ছে সিলেবাস অনুযায়ী আমি যতটুকু পড়ানোর দায়িত্ব নিয়েছিলাম যে ইভ্যালুয়েশন পোর্শনটা, আর বাকি পোর্শনটা তোমাদের আরেকজন স্যার দীনেশ স্যার উনি নিয়েছেন স্ট্রাকচারাল ফাংশনালিজম, উনি স্ট্রাকচারাল ফাংশনালিজমটা পড়াবেন। আর আমার ইভ্যালুয়েশনের মধ্যে যতটুকু ছিল ততটুকুই আমার আলোচনা করা হয়ে গেল। যেমন ইভ্যালুয়েশনের ধারণা, তার বৈশিষ্ট্য, এবং ইভ্যালুয়েশনিজমকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ক্লাসিক্যাল ইভ্যালুয়েশন এবং দ্বিতীয়টি হচ্ছে নিউ ইভ্যালুয়েশন। যদিও এই ইভ্যালুয়েশনিজমের যে কনসেপ্ট সেটি কিন্তু বিশাল বড় একটা সিলেবাস, তো সেখান থেকে ভীষণই শর্ট করে এখানে তুলে দেওয়া হয়েছে। তো এর বাইরে তোমাদের